আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি ফ্রেন্ড রয়েছে তোমাদের সাথে। আজকে আমরা ফিজিক্সের খুব সুন্দর সুন্দর কিছু টপিক পড়বো, একদম ইজি। যারা এসি স্টুডেন্ট তাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। স্কেলার ও ভেক্টর, দেন গতি ও স্থিতি, দেন সরণ ও বেগ, সরণ ও দূরত্ব, আর দ্রুতি ও বেগ। এই জাস্ট ছোটো ছোটো কিছু টপিক একসাথেই পড়বো। ফার্স্ট অফ অল আমরা স্কেলার অ্যান্ড ভেক্টর দেখব। মান ও দিকের মাধ্যমে এগুলোর উপর নির্ভর করে হচ্ছে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি স্কেলার রাশিকে শুধু অদিক রাশি বলা হয়। কেন? কারণ এটার কোনো নির্দিষ্ট দিক নেই। স্কেলারের শুধু মান আছে এবং এই রাশিটাকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়। যেমন ধরো 5 মিটার। 5 মিটার এখানে তোমার কি কোনো দূরত্ব লাগতেছে? জাস্ট 5 মিটার, মানে সামনে 5 মিটার গেছে। দেন 5 কেজি চাল কিনছো। 5 কেজি চাল কিনছো, এটা কি ডানে বামে উপরে নিচে কিছু জানার দরকার আছে? নাই। দেন 30 ডিগ্রি সেলসিয়াস। আজকের ধরো চট্টগ্রামের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি চট্টগ্রামের ডানে বামে উপরে নিচে কিছু জানার দরকার আছে? নাই। তার মানে এই রাশিগুলোকে শুধু মান দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। এই জন্য এগুলাকে তোমার অদিক রাশি বলা হয়, কারণ দিক প্রয়োজন নেই। অদিক রাশি। আর ভেক্টর রাশি কি? যেগুলোর মানও আছে দিকও আছে, মানে এগুলোকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য এদের মানের সাথে সাথে দিকটাও জানা লাগে। যেমন ত্বরণ, বেগ, সরণ, এইসব রাশি। যেমন আর কি বলা যায়, ধরো আমি একটা 4 রাস্তার মোড়ে দাঁড়ায় আছি। এখান থেকে একটা জায়গায় যেতে যাচ্ছি, এটা হচ্ছে 20 কিলোমিটার দূরে। এখন আমি যদি একটা পথচারীকে জিজ্ঞেস করি, বলে যে আমি ভাই ওই জায়গাটাতে কেমনে যাব, ও যদি আমাকে বলে ভাই 20 কিলোমিটার যান, এখন 20 কিলোমিটার আমি কোন দিকে যাব? এখন কি ডানে যাব, ধরো পূর্বে যাব, না উত্তরে যাব, না দক্ষিণে যাব, না পশ্চিমে যাব? তাহলে ওইখানে যদি দিক না বলে আমি যে কোনো দিকে চলে যেতে পারি বা কোনাকুনিও যেতে পারি, তখন কিন্তু আমি আমার ঠিক যেখানে যেতে যাচ্ছিলাম ওইখানে যেতে পারবো না। তার মানে তখন আমাকে একটা ডিরেকশন বলে দেওয়া লাগবে, হয় এটা ডানে, বা আমরা যে জায়গা থেকে আসি ওই জায়গার পূর্বে যেতে হবে বা পশ্চিমে যেতে হবে। অর্থাৎ দিক সহ মেনশন করা লাগবে। যদি দিক না জানি তাহলে আমি এক্স্যাক্টলি এটাকে প্রকাশ করতে পারবো না যে 20 কিলোমিটার কোন দিকে যাব। এরকম আরও অনেক কিছু আছে। বল, ধরো 5 নিউটন বল। আমাদের এসএসসি লেভেলে এই ত্বরণ, বেগ, সরণ এগুলোকে দেখলে বোঝা যায় না যে এগুলো কি ভেক্টর না স্কেলার। তবে আমরা যদি তোমার দিক সহ প্রকাশ করতে চাই, এগুলোকে নর্মালি দিক সহ প্রকাশ করা লাগে। ধরো আমি 5 নিউটন বলটা কোন দিকে দিব, এটা কি সামনে দিব না পেছনে দিব, অর্থাৎ প্লাস হবে না মাইনাস হবে, উপরে যাবে না নিচে যাবে। দেন সরণ যেটা, এটা তো একদম সরাসরি দূরত্ব। এই সরণটা কি আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে পারবো? অবশ্যই একটা ডিরেকশন লাগবে। বাট আমাদের এসসি লেভেলে এগুলোকে এমনভাবে লেখা হয় যেন এগুলোর কোনো ডিরেকশন নেই, জাস্ট মান দিয়ে প্রকাশ করা হয়, যাতে তোমাদের জন্য ইজি হয় ব্যাপারটা। এগুলো আমরা হায়ার লেভেলে গেলে তখন এগুলা ত্বরণের মান দিক কেমনে দেওয়া লাগে এগুলো বুঝবো। একটা সিম্পল যদি আমি উদাহরণ দিতে চাই, যেমন এই ধরো একটা এখানে আমি এই হাতে এইভাবে ঘোরাচ্ছি, কোনো একটা রশিতে একটা ইট বেঁধে যদি এভাবে ঘোরাই, এরকম একটা সার্কেল উৎপন্ন হবে। এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে বেগ সমান, বেগ ইকুয়াল প্রতিটি জায়গায়। প্রতি জায়গায় যদি বেগ সমান হয় তাহলে আমাদের ত্বরণ শূন্য হওয়ার কথা, কিন্তু এখানে ত্বরণ শূন্য হবে না। কেন? কারণ ধরো এই জায়গা থেকে এই জায়গায় যখন একটু ডিরেকশন চেঞ্জ করছে তাহলে ত্বরণও চেঞ্জ হয়ে গেছে, ত্বরণ শূন্য হবে না তখন। কিন্তু আমাদের সরাসরি মান অনুযায়ী কি বেগ যদি শূন্য হয়, বেগ যদি সমবেগ থাকে তাহলে কিন্তু ত্বরণ শূন্য হবে। কিন্তু এখানে বেগ সমবেগ, কিন্তু যেহেতু বারবার বেগ ডিরেকশন চেঞ্জ করতেছে সেজন্য ওই জন্য ত্বরণও একটা থাকবে। ত্বরণের মান এক হবে, ত্বরণের কোনো মান ওইরকম সরাসরি মান থাকবে না, বাট ত্বরণের ডিরেকশন থাকবে। ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে তোমার ত্বরণ সৃষ্টি হবে। এই জন্য এই রাশিগুলোতে তোমার মান দিক উভয় প্রয়োজন আছে। আর যদি তুমি কোনোটা দিক না দাও তখন এই ভেক্টর রাশি এটা প্রকাশ হবে না পরিপূর্ণভাবে। এবার রাশিগুলোকে কেমনে প্রকাশ করা হয় এটা দেখি আমরা।
এগুলো স্কেলারকে জাস্ট এ বি দিয়ে প্রকাশ করা যায়, বাট ভেক্টরকে প্রকাশ করার জন্য তোমার এর উপরে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে, একটা তীর চিহ্ন দিলে এই রাশিটা ভেক্টর হিসাবে প্রকাশ পাবে। অথবা তুমি শুধু একটা দাগও দিতে পারো। আর কম্পিউটারে টাইপ করার জন্য তোমাকে একটু মোটা করে লিখতে হয়, বোল্ড করে লিখতে হয়, বাট আমরা তো নর্মালি এভাবে লিখবো না, জাস্ট এ বার অথবা ভেক্টর এই তীর চিহ্ন দিয়ে প্রকাশ করবে। এটা নর্মাল, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় লেখার সময়। এবার হচ্ছে আমরা কিছু উদাহরণ দেখবো, ভেক্টর রাশি কোনটা, তারপর স্কেলার রাশি কোনটা। স্কেলার রাশিগুলোকে আমরা একটা একটা যদি বলি, তোমার ভর, সময়, তারপর কি হয় দূরত্ব, আর কি হয় তোমার তাপমাত্রা, কাজ। এই ভর, সময়, দূরত্ব, তাপমাত্রা, কাজ, এইগুলোই তোমাদের বইয়ে মোটামুটি আছে স্কেলার রাশির মধ্যে। আবার ভেক্টরের মধ্যে কি কি আছে দেখো, বেগ, ত্বরণ, দেন সরণ, আর আছে কি বল, ভরবেগ। এগুলো মোটামুটি হচ্ছে ভেক্টর রাশি। তোমাদের হয়তো দেখবা গাইডে আরো অনেকগুলো আছে, বাট আপাতত তোমাদের বইয়ের হিসাবে এগুলো জানলেই যথেষ্ট। আর এখানে তোমরা আরেকটা জিনিস দিতে পারো, সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতিও ভেক্টর রাশির মধ্যে পড়ে, যদিও দ্রুতি আর বেগের মান একক সেম, বাট এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি। এবার আমরা গতি স্থিতি সম্পর্কে জানবো, তবে এর আগে এখান থেকে একটু কিছু কোয়েশ্চেন টাইপ কিছু জেনে নিই। ধরো আমি যদি লিখি ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়। তোমরা আনসারগুলো জানাবা, অথবা নিজে খাতায় লিখে প্র্যাকটিস করো, আমি পরে আনসারগুলো বলে দিব। ধরো ভেক্টরে কীভাবে প্রকাশ করা হয়, তোমরা নিজেরা একবার ভিডিও পজ করে হচ্ছে খাতায় আনসারগুলো লিখে দেখতে পারো, পরে মিলাবা। ভেক্টরে কীভাবে প্রকাশ করা যায়, ধরো এর উপর একটা তীর চিহ্ন অথবা এর উপর একটা বার, বোল্ড করা এটা লেখার দরকার নেই, কারণ এগুলো টাইপ করার জন্য, আমরা তো নর্মালি টাইপ করবো না। দেন স্কেলার ও ভেক্টরের মূল পার্থক্য কী বলি এবার। ধরো এখানে শুধু মান আছে, এখানে মানও দিক উভয়ই আছে। দেন এবার ভেক্টর স্কেলার রাশি কিছু নাম বলো, এখানে এই নামগুলো দেখতে পাচ্ছ। স্কেলারের মধ্যে আসবে তোমার ভর, সময়, দূরত্ব, তাপমাত্রা, কাজ, দ্রুতি, এগুলা। আর ফ্যাক্টরের ক্ষেত্রে আসবে বেগ, ত্বরণ, সরণ, বল, ভরবেগ, আরও অনেকগুলো আছে, বাট আপাতত এগুলো জানলে যথেষ্ট। একটা ছোট্ট জিনিস পড়ানো বাকি আছে, সেটা হচ্ছে একক ভেক্টর। আর ভেক্টরের কিছু রুলস আছে ডিফারেন্ট, যেগুলো তোমার স্কেলার ফলো, স্কেলারটা আমরা হচ্ছে নর্মালি ফলো করি, বাট ভেক্টরটা হচ্ছে আমরা নর্মালি জানি না। এগুলো দেখাচ্ছি, ওয়েট। ধরো আমরা যদি নর্মালি এ গুণ বি লিখি, এটা আর বি গুণ এ কিন্তু সেম কথা, অর্থাৎ 5 গুণ 6 ও 30 হয়, আবার 6 গুণ 5 ও 30 হয়। এগুলো কিন্তু স্কেলারের ক্ষেত্রে নর্মালি, বাট এখানে কিন্তু ডিফারেন্ট। ধরো এ ভেক্টর গুণ বি ভেক্টর, ভেক্টরে কিন্তু গুণ, এই আমরা কিন্তু এই গুণ চিহ্ন আর এই ডট চিহ্ন কিন্তু সেমভাবে ইউজ করতে পারি, এই ডটকে কিন্তু আমরা গুণ বলি, বাট ভেক্টরের ক্ষেত্রে ওগুলোও ডিফারেন্ট। এ ভেক্টর ডট বি ভেক্টর, এই দুইটাই ডিফারেন্ট। তার উপর আবার এই দেখো, এটা নট ইকুয়ালস টু হচ্ছে ভি ভেক্টর গুণ এ ভেক্টর বা ক্রস এ ভেক্টর, বা এটাও নট ইকুয়ালস, সরি এটার ক্ষেত্রে হবে না, এটার ক্ষেত্রে আবার সমান, কিন্তু এই দুইটা জিনিস কিন্তু সমান না। এগুলোকে সমান করতে হলে কী করা লাগবে জানো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর গুণ এ ভেক্টর, অর্থাৎ ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু সব সেম, বাট এখানে ক্ষেত্রে এটা যেটা হবে এটা ঠিক তার বিপরীত হবে, এই জন্য একটা মাইনাস চিহ্ন চলে আসছে সামনে।
এগুলো নিয়ে অত ডিটেলস জানা দরকার না, জাস্ট একটা চেঞ্জ হবে, মানে এগুলো কি বলে স্থান বিনিময়টা ফলো করে না, এটা জানলেই যথেষ্ট হবে তোমাদের জন্য। এবার হচ্ছে আমরা একক ভেক্টরটা জানবো। আমরা একটু আগে কি দেখছি, ভেক্টরের মানও আছে দিকও আছে। একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটার মান হচ্ছে অলওয়েজ এক। বাস্তব কথা হচ্ছে এটা কোনো মানই নাই, বাট ধরো কিছু একটাকে ধরো একে এ দিয়ে ভাগ দিলে তো 0 আসে না, শূন্য একটা 1 আসে, এই 1 এটা হচ্ছে মান। তবে একক ভেক্টর মূলত হচ্ছে তোমার দিক নির্ণয় করে, মানে এটা এক কথায় ডিরেকশন, এটা শুধু তোমার দিক প্রকাশ করে। এক তো যে কোনোর সাথে কিছুর সাথে গুণ করলে হয়ে যাচ্ছে, বাট এটা হচ্ছে এক্সট্রাভাবে একটা দিক প্রকাশ করে। কেমনে? ধরো এ হচ্ছে একটা ভেক্টর, এটার মান হচ্ছে ধরো শুধু এ, অথবা এ ভেক্টর দিয়ে এটার পরম মান এই চিহ্নটা দেওয়া মানেই শুধু মান নির্ণয় করে, এখানে অন্য কিছু থাকে না। ধরো এটাকে যদি আমি মান দিয়ে ভাগ দিই কি আসবে, ধরো এই তোমার একক ভেক্টরটা আসবে, সেটা হচ্ছে এ দিয়ে একটা ক্যাপ দিবা। এটা যদি আরো সুন্দরভাবে বলতে চাই, ধরো 5 মিটার আমি ডানে গেছি, 5 মিটার ডানে গেছি, এটা যদি আমি ডিরেকশনটা নির্ণয় করতে চাই কেমন হবে, ধরো 5 মিটার দিয়ে ভাগ দিব, 5 মিটার 5 মিটার কাটা, এই ডানে একটা থেকে গেছে না, এই ডানেটাই হচ্ছে তোমার একক ভেক্টর নির্দেশ করতেছে। 5 মিটারকে 5 মিটার দিয়ে ভাগ দিলে কি হবে, শূন্যতা আসবে না, একটা 1 আসবে। তো 1 দিয়ে ডানে, মান 1 ডানে। তাহলে ধরো এই ক্যাপ সমান হবে যে তোমার এক এক মান হবে 1 আর শুধু ডানে যাবে। তুমি যদি এবার এই ক্যাপকে অন্য কিছু দিয়ে গুণ করো, ধরো একটা 20কে তুমি এই ক্যাপ দিয়ে গুণ করছো, তাহলে কি হবে, 20 মিটার সামনে যাবে, 20 মিটারটা কোন দিকে যাবে, ডানে যাবে, 20 মিটার ডানে যাবে। এটা যদি এখানে বামে হতো তাহলে 20 মিটার বামে যাবে। তাহলে এক কথায় এই জিনিসটা হচ্ছে একক ভেক্টর। এটা তোমাদের অলমোস্ট পুরো বই কোনো জায়গায় খুব একটা লাগবেও না, তবে জাস্ট 3rd চ্যাপ্টারে এটা ছোট্ট করে একটা জায়গায় পাবা, সেটা হচ্ছে আর দিয়ে ক্যাপ থাকবে একক ভেক্টর। ওইটা আহামরি কাজে লাগবে না, তবে তখন যদি তোমার মনে কোনো প্রশ্ন আসে যে এটা কি জিনিস, তখন যাতে এটা বুঝতে পারো সেজন্য এই জিনিসটা আমরা দিছি। এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে যাবো, সেটা হচ্ছে গতি ও স্থিতি। চলো আমরা এখন নেক্সট টপিক যাবো, গতি আর স্থিতি। গতি ও স্থিতি। স্থিতি মানে কি, স্থির, গতি মানে কি গতিশীল, কিন্তু সব ব্যাপারটা ইজি না। স্থিতিরও 2টা পার্ট আছে, একটা হচ্ছে কি পরম স্থিতি, পরম স্থিতি, আরটা হচ্ছে আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক স্থিতি। সেম ভাবে তোমার গতিরও 2টা পার্ট আছে, একটা হচ্ছে আপেক্ষিক গতি, আরটা হচ্ছে পরম গতি। আমরা আগে পরমটা লিখি, পরম গতি, এটা হচ্ছে কি আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি। আপেক্ষিক মানেই হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে, কারণ আপেক্ষিক কেমনে হবে, তুমি ধরো দৌড়াচ্ছ, তুমি নিজেকে গতিশীল কীভাবে মনে করবা, হয়তো দেখবা তোমার গাছগুলা পিছনে যাচ্ছে, বা তুমি কোনো কিছু একটা ক্রস করে ফেলছো, তখন তুমি মনে করবা যে তুমি দৌড়াচ্ছ বা তুমি গতিশীল, অর্থাৎ কোনো একটা প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে। প্রসঙ্গ বস্তু কি, প্রসঙ্গ বস্তু অর্থাৎ কি, যার সাপেক্ষে আমরা স্থিতি বা গতি কাউন্ট করব, গতি হিসাব করব। ধরো তুমি আর তোমার আব্বু বাইকে চড়তেছো, বা তোমার ফ্রেন্ডের সাথে বাইকে চড়তেছো, তুমি আর তোমার ফ্রেন্ড কিন্তু খুব ক্লোজ, একজনই অলমোস্ট দুইজনই খুব পাশাপাশি করে বসছো। তুমি নিজেদেরকে গতিশীল কীভাবে মনে করবা, তুমি দেখবা যখন তুমি একটা বিশাল ব্রিজ ক্রস করে ফেলছো, তুমি ল্যাম্পপোস্ট ক্রস করতেছো বা একটা গাছ ক্রস করতেছো, তাহলে মনে করবে যে তুমি গতিশীল। বাট তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে নিজেকে চিন্তা করো, দুজনেই তো স্থির, কারণ ও তোমার সামনেই বসা আছে, তোমার সামনে থেকে দূরে যাচ্ছে না, বা তুমি ওর থেকে পিছনে যাচ্ছ না। তুমি যদি প্রসঙ্গবস্তু তোমার ফ্রেন্ডকে ধরো তাহলে তুমি স্থির, কিন্তু তুমি যদি গাছকে ধরো বা একটা তোমার ল্যাম্পপোস্টকে ধরো তাহলে তুমি আবার গতিশীল। এটা হচ্ছে প্রসঙ্গবস্তুর ধারণা।
এবার হচ্ছে আসো আমরা আপেক্ষিক স্থিতিটা দেখি। আপেক্ষিক স্থিতি কি জিনিস? ধরো তুমি যে বস্তুটাকে ধরছো তার সাপেক্ষে যদি তুমি স্থির হও, কোনো কিছুই হচ্ছে স্থির না কেন? ধরো তো এই আমি এখন দাঁড়ায় আছি এখানে, আমি কি স্থির? হয়তো আমি তোমার তোমার ক্যামেরার সাপেক্ষে বা তোমার চোখের সাপেক্ষে আমি স্থির, বাট ওভারঅল চিন্তা করলে কি হবে? ধরো পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে অলওয়েজ ঘুরতেছে, এটা যদি সূর্য হয়, পৃথিবী অলওয়েজ ঘুরতেছে, আমি পৃথিবীতে দাঁড়ায় আছি না, তার মানে আমিও তো ঘুরতেছি এক প্রকার। এই জন্য আমি কোনো কিছুর সাপেক্ষে তোমার সাপেক্ষে স্থির, বাট ওভারঅল চিন্তা করলে আমি কিন্তু স্থির না, কারণ আমি হচ্ছে পৃথিবীর সাপেক্ষে ঘুরতেছি, পৃথিবীতে দাঁড়ায় আছি, তার কারণে পৃথিবী ঘোরার কারণে আমিও ঘুরতেছি, আমি কিন্তু আর স্থির দাঁড়াই নাই, আমিও হয়তো পৃথিবীর যে বেগে ঘুরতেছে আমিও সেই বেগে ঘুরতেছি। তার মানে আপেক্ষিক স্থিতি যদি আমরা সংজ্ঞা দিতে চাই কী হবে? প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি আমি স্থির হই, প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো পদার্থ স্থির হয়, তাই আপেক্ষিক স্থিতি। আপেক্ষিক স্থিতি আর একটা সুন্দর উদাহরণ দেওয়া যায়। ধরো তুমি 5 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছ, তোমার ফ্রেন্ডও সেমভাবে দৌড়াচ্ছে, তোমরা দুইজনই পাশাপাশি যাচ্ছ না, তোমরা নিজেরা একজন একজনের সাথে কি স্থির মনে করবা? বাট তোমার ফ্রেন্ড যদি 6-এ যায়, তাহলে একজন একজনের সাথে গতিশীল মনে করবা। যদি সমান হয়, 5-5 দুইটাই 5 হয়, তাহলে তোমরা একজন একজনকে স্থির মনে করবা। কেন? আপেক্ষিক বেগ যেটা নির্ণয় করা হয়, ধরো আপেক্ষিক বেগ যদি আমরা নির্ণয় করতে যাই, আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ যদি নির্ণয় করতে যাই, এখানে কি আসবে? ধরো যার বেগ নির্ণয় করবো তার বেগ, যার বেগ নির্ণয় করব, দেন যার সাপেক্ষে, ধরো তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের বেগ, বস্তুর সাপেক্ষে, এক কথা প্রসঙ্গ বস্তুর বেগ, প্রসঙ্গ বস্তুর বেগ। ধরো আপেক্ষিক বেগ এবার নির্ণয় করতেছি, ধরো তোমার আপেক্ষিক বেগ নির্ণয় করবো, তাহলে এখানে যার বেগ মানে তোমার বেগ দিব 5, তোমার বন্ধুর বেগ কত? 5, 5 থেকে 5 বিয়োগ দিলে কত? 0। তার মানে কি তোমরা একজন একজন সাপেক্ষে স্থির। এবার ধরো 6 দিছি, তাহলে তোমার বেগ 5, তোমার ফ্রেন্ডের বেগ হচ্ছে 6, তার মানে কত আসে? -1 না? -1 মানে কি তুমি তোমার ফ্রেন্ডের সাপেক্ষে 1 মিটার বেগে বারবার পিছিয়ে যাচ্ছ, ও তোমার থেকে আগায় যাচ্ছে, তুমি পিছিয়ে যাচ্ছ, এটা হচ্ছে কাহিনী। এবার হচ্ছে পরম স্থিতিটা আসো। পরম স্থিতি, দুনিয়াতে কোনো কিছুই পরম স্থির না। কারণ কি? ধরো আমি চিন্তা করলাম না আমি এখন স্থির, বাট আমি স্থির কেন হচ্ছি না? কারণ ধরো আমি একটা তোমার পৃথিবী ঘুরতেছে, এই জন্য ধরো এটা হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, এই জন্য আমি আর স্থির থাকতে পারতেছি না। ওই জন্য পরম স্থিতি কখনোই পসিবল না। পরম স্থিতি কখনই পসিবল যখন তুমি দুনিয়ার সব কিছুর সাপেক্ষে স্থির হবা। এখন ধরো তুমি আমার সাপেক্ষে স্থির বা ওর সাপেক্ষে স্থির, কিন্তু পৃথিবীগুলোর কারণে তুমি আর একদম 100% স্থির হইতে পারতেছো না, তুমি হয়তো 98% স্থির, 98, কিন্তু এই 2%-এর কারণে তুমি আর পরম স্থির হইতে পারতেছো না। এখানেও সেম, পরম গতি কখন হবে? তখন তুমি দুনিয়ার সব কিছুর সাপেক্ষে গতিশীল হবা। এখন ধরো একটা ফ্যান ঘুরতেছে, ফ্যানটা কখন পূর্ণ গতিশীল হবে? ধরো ফ্যান পাশাপাশি দুইটা ফ্যানের সাপেক্ষে যদি তুমি চিন্তা করো, তখন আর ওরা গতিশীল থাকতেছে না। ওই সেম 5 থেকে 5 বিয়োগ দিলে যেমন 0 হয়, এখানেও সেম 0 আসে যাচ্ছে। তাহলে যখন সব কিছুর সাপেক্ষে তুমি গতিশীল হবা, সব কিছুর সাপেক্ষে যদি গতিশীল হয় তাইলেই পরম গতি হবে, তাই পরম গতি। আপেক্ষিক গতি কি একটু আগে আমরা বের করছি, এবার আরেকটু ডিটেলসে যাই আমরা। অফ কর না বন্ধু। এবার আমরা আপেক্ষিক গতির পুরো কনসেপ্টটা একটা চিত্রের মাধ্যমে ক্লিয়ার করবো। ধরো তুমি স্থির, এটা ধরো একটা মানুষ, ও স্থির, এটা ধরো একটা রিক্সা, যে রিক্সা থাকতে পারতেছি না, ধরো একটা বক্স, এটা ধরো 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। আবার এটা ধরো একটা ট্রাক, এটা ধরো তোমার 30 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে।
তো এটা রুট। এবার যদি আমরা এখান থেকে সব কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, এখানে আমরা প্রকৃত বেগ কীভাবে পাবো? প্রকৃত বেগ স্থির বস্তু সাপেক্ষ হচ্ছে আমরা প্রকৃত বেগ পাবো। ধরো এটা স্থির না, ধরো এই মানুষটা তুমি স্থির না, তোমার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তোমার সাপেক্ষ হচ্ছে আমরা এদের প্রকৃত বেগ পাবো। যেমন ধরো এই জিনিসটা, এটা কি, এটা আমরা নাম দিয়েছিলাম কি, বক্স। বক্সের প্রকৃত বেগ কত হবে? 20 মিটার পার সেকেন্ড বিয়োগ তোমারটা 0 মিটার পার সেকেন্ড সমান 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বক্সের প্রকৃত বেগ। বিশ মিটার পার সেকেন্ড। আচ্ছা, কনসেপ্টটা আমি একটু আরেকবার ক্লিয়ার করি। ধরো আপেক্ষিক বেগ সমান, আপেক্ষিক বেগ সমান যার বেগ নির্ণয় করব, যার বেগ নির্ণয় করব তার বেগ, তার বেগ বিয়োগ যার সাপেক্ষে বের করব, যার সাপেক্ষে নির্ণয় করব তার বেগ। ধরো এটার সাথে আমরা উপরে আরেকবার ক্লিয়ার করি। এখানে ধরো প্রকৃত বেগ নির্ণয় করতে চাচ্ছি বক্সের বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। এবার স্থির বস্তুর সাথে নির্ণয় করতেছি না, তাহলে ওটা 0 হবে না। এ দেখো -0, এখানে একটা মাইনাস আছে, -0, তাহলে 20 মিটার পার সেকেন্ড। এবার সেমভাবে যদি আমরা ট্রাকেরটা নির্ণয় করি, তাহলে ট্রাকের বেগ, এখানে ধরো ট্রাক আসবে, দেন ট্রাকের বেগ কত? ট্রাকের বেগ নির্ণয় করবো, তার বেগ লাগবে আমার ট্রাকেরটা, তাহলে 30। যার সাপেক্ষে নির্ণয় করবো, কার সাপেক্ষে করতেছি? ওর সাপেক্ষে না, তাহলে ওরটা কি স্থির না, 0 না, তাহলে এখানে আবার 0 থাকবে। তো 30 থেকে 0 গেলে কত? সেম 30ই থাকবে, মানে ট্রাকের প্রকৃত বেগ 30। এবার আমরা ওদের সাপেক্ষে নির্ণয় করবো, এটা কেমন আসে দেখো। এবার যদি আমরা ধরো এটার নাম কি দিয়েছিলাম? বক্স, এটার নাম কি দিয়েছি? ট্রাক। বক্সের সাপেক্ষে যদি আমি ট্রাকের বেগ নির্ণয় করি, বক্সের সাপেক্ষে ট্রাকের বেগ, এখানে কি বলছি? যার বেগ নির্ণয় করব তার বেগ লাগবে আমার। তাহলে আমরা এখন বক্সের সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করবো না, তাহলে ট্রাকের বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড। এখানে কি দিয়েছি? যার সাপেক্ষে নির্ণয় করবো তার বেগ, কার সাপেক্ষে করতেছি? বক্সের সাপেক্ষে না, বক্সের বেগ কত? 20। দেন আনসার কত আসবে? 10 মিটার পার সেকেন্ড। এখানে কি হইল? ওর সাপেক্ষে ও 10 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। কেন জানো? আমি সবসময় নিজেকে স্থির মনে করবো, তাহলে ও মনে করতেছে ও স্থির। কাকে স্থির মনে করতেছে? যে 20 মিটার পার সেকেন্ডে চলতেছে, ওই নিজেকে স্থির মনে করতেছে। এই জন্য ওই 30-এর থেকে 20 চলে গেছে, এই জন্য 10 আসছে। এবার আমরা নেক্সটে এটা আবার উল্টায় দেখব। ধরো এখানে কি দেখাচ্ছে? বক্সের সাপেক্ষে ট্রাকের বেগ না, তাহলে বক্সের সাপেক্ষে ট্রাক জাস্ট 10 মিটার পার সেকেন্ড আগাচ্ছে। এবার যদি আমরা উল্টাটা করি, ট্রাকের সাপেক্ষে বক্স, এটা পাশে করি, তখন কম্পেয়ারটা বুঝতে পারবো। ট্রাকের সাপেক্ষে বক্স, ট্রাকের সাপেক্ষে বক্স, এখানে কি বলছি? যার বেগ নির্ণয় করবো তার বেগ, বক্সের বেগ কত? তাহলে যেহেতু বক্সের বেগ নির্ণয় করবো, বক্সেরটা হচ্ছে 20, কারটা বিয়োগ দিব? যার সাপেক্ষে, তাহলে বক্স কত? 30 না, 30-এরটা বিয়োগ দিবে। এবার কত আসছে দেখো? -10। এখানে কি মনে হবে? এখানে তোমার ট্রাক মনে করবে যে ও স্থির, তাহলে ট্রাক যদি স্থির হয়, তাহলে বক্সকেও কি মনে করবে? ও মনে করবে যে বক্স 10 মিটার পার সেকেন্ডে পিছিয়ে যাচ্ছে, আর ও মনে করবে যে ও স্থির, জাস্ট ট্রাকটা 10 মিটার পার সেকেন্ড থেকে সামনে আগায় যাচ্ছে। এই কনসেপ্ট একটু অনেক হায়ার কনসেপ্ট, তবে আজকাল যেহেতু এসএসসিও অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে, তাহলে এটা তোমাদের যদি কাজে লাগে, তবে নর্মালি এটা কাজে লাগার কথা না, কারণ এটা একটু ভালোই কনসেপচুয়াল ম্যাথ আসবে যদি এটা হয়। তবে এটা দেখে রাখতে পারো অ্যাডভান্স টপিক হিসেবে, কারণ নেক্সট ইয়ার টপিকে শিফট হবে। এটা হচ্ছে সরণ ভার্সেস দূরত্ব। দুটো টপিক ডান। সরণ ভার্সেস দূরত্ব করবে এবার, সরণ ও দূরত্ব।
দূরত্ব কি? সোজা বাংলায় ধরো আমি এখান থেকে বাজারে গেলাম, বাজার থেকে স্কুলে গেলাম, স্কুল থেকে মসজিদ হয়ে ব্যাক করি, নামাজ পড়ি, বাসায় আসলাম। অনেক কাহিনী হয়ে গেল না? ধরো এখানে শুরু, বাজারে গেছি, মসজিদে গেছি, নামাজ পড়ছি, দেন বাসায় ব্যাক করছি। তাহলে এই পুরোটা হবে তোমার অতিক্রান্ত পথ। এই পথটাকে দূরত্ব বলবা। তাহলে কি দূরত্ব কি? অতিক্রান্ত মোট পথ। আর সরণ কি জানো? তুমি এই অবস্থান থেকে এই অবস্থানের সরাসরি দূরত্ব। এটাকে যদি সোজা বাংলায় বলতে চাই কি হবে? আদি ও শেষ অবস্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক দূরত্ব। এই দেখো, এটা যদি আমি কিলোমিটার হিসাব করি, এটা 1 কিলোমিটার ধরি, এটা যদি তোমার 2 কিলোমিটার ধরি, এটা যদি আবার 1 কিলোমিটার ধরি, এটা যদি 1.5 কিলোমিটার ধরি, তোমার অতিক্রান্ত পথ কেমন হবে দেখো। ফার্স্টে 1 2 3 মানে টোটাল 4 কিলোমিটার হয়েছে না? অতিক্রান্ত মোট পথ হচ্ছে তোমার 4 কিলোমিটার। 4 কিলোমিটার, এই 4 কিলোমিটার এটা হচ্ছে দূরত্ব। বাট সরণ কত দূর হয়েছে? সরাসরি দেখো, এটা তুমি শুরু করছিলে এখানে, শেষ হয়েছে এখানে। এই সোজাসুজি দূরত্বটা কত? 1.5 কিলোমিটার। তার মানে তোমার সরণ হয়েছে 1.5 কিলোমিটার। সরণ অলওয়েজ দূরত্ব থেকে ছোট হবে। সমানও হইতে পারে, কিন্তু কখনোই সরণ বড় হবে না, এটা মাথায় থাকে যেন। আরো কিছু উদাহরণ দেখি আমরা। ধরো এটা একটা বৃত্তাকার ট্র্যাক, এটা হচ্ছে শুরুর অবস্থান। ধরো এটা এই পুরা পরিধি, ধরো বৃত্তের পুরা পরিধি হচ্ছে ধরো 500 মিটার। আমরা একটা ধরো ম্যারাথন দিব 5 কিলোমিটারের। 5 কিলোমিটারের যদি ম্যারাথন দিই তাহলে এটা পুরো 10 বার ঘুরতে হবে না? এটা যদি আমরা 10 বার ঘুরি, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল কত দূরত্ব হবে? দূরত্ব হবে তোমার 500 গুণ 10, মানে টোটাল 5 কিলোমিটারই হয়েছে ওভারঅল। তাহলে টোটাল 5 কিলোমিটার দূরত্ব হয়েছে। বাট সরণ কত হবে? তুমি শুরুও করছিলে এখানে, আবার শেষও করছো এখানে, তোমার কি আদৌ কোনো সরণ হয়েছে? ধরো আদি অবস্থান ছিল তোমার, ধরো এইটাকে এক্স ধরলে, শেষ অবস্থানও এক্স, এক্স মাইনাস এক্স কোনো 0 আসতেছে। বাট দূরত্ব কিন্তু এখানে তোমার 500ই সরি 5000 বা 5 কিলোমিটারই হয়েছে। বাট সরণ কত হয়েছে? 0, কারণ তোমার আদি ও শেষ অবস্থান সেম। তার মানে তোমার ওভারঅল সরণ হচ্ছে কি জিনিস? আদি ও শেষ অবস্থান কর্তৃক সরলরেখিক দূরত্ব। এবার তোমার তো আদি আর শেষ অবস্থানই সেম, এখানে কোনো সরলরেখিক দূরত্ব আসার প্রশ্নই আসে না। বাট দূরত্ব কিন্তু সম্পূর্ণটাই কাউন্ট হবে। এবার গুচ্ছ পুরো 5 কিলোমিটারই দূরত্ব হিসেবে কাউন্ট হয়েছে। এবার আসো আমরা এই সেম কনসেপ্ট কাজে লাগে হচ্ছে দ্রুতি আর বেগটা ক্লিয়ার করবো। ধর এগুলো মুছি। এবার ফার্স্টে সূত্রটা লিখে ফেলে কি হয়। বেগ হচ্ছে তোমার ভেক্টর রাশি, বেগ হবে তোমার সরণ ভাগ সময়, আর দ্রুতি হবে, দ্রুতি কিন্তু ভেক্টর রাশি না, দ্রুতি হবে তোমার দূরত্ব ভাগ সময়। এই সরণটা কিন্তু স্কেলার রাশি, বাট দূরত্ব কিন্তু স্কেলার না। এক কনসেপ্টে আমরা পুরোটা ক্লিয়ার করবো। দেখো ধরো এটা হচ্ছে বান্দরবনের, ধরো আমরা একদম নিচের থেকে তোমার চিম্বুক পাহাড়ে যাচ্ছি, আর এটা হচ্ছে তোমার চিম্বুক পাহাড়, আর এটা ধরো বান্দরবনের রোড, মেন রোড। ধরো এটা পুরো হচ্ছে 120 কিলোমিটার। আচ্ছা ধরো আমরা একটু শর্ট হিসেব করি, ধরো এটা হচ্ছে 1200 মিটার। এবার দূরত্ব কি হবে আর সরণ কি হবে? ফার্স্ট অফ অল ধরো এটা যাইতে তোমার লাগছে কত? ধরো আমরা ধরে নিই তোমার 600 সেকেন্ড লাগছে। এবার আমরা দ্রুতি কেমন নির্ণয় করবো? ধরো দ্রুতি কি? দূরত্ব বাই সময় না? দ্রুতি বের করার জন্য কোনো চাপ নাই, জাস্ট নর্মালি বের করে ফেলবা। দেখো দূরত্ব কত? 1200 মিটার, সময় কত? 600 সেকেন্ড। 0 0 কাটা হয়, জাস্ট 2 আসবে।
1200/600 2 মিটার/সেকেন্ড। এবার তুমি কি স্মরণ এভাবে নির্ণয় করতে পারবা? ধরো স্মরণের ক্ষেত্রে কী হবে, স্মরণ ভাগ সময়, এটা কি তোমার বেগ না? বেগ সময় স্মরণ বাই সময়। এখানে স্মরণ করতে হয়েছে, স্মরণ কাউন্ট করার জন্য তোমার কি লাগবে? সরাসরি দূরত্ব লাগবে। ধরো আমি যদি এটা স্কেল নিয়ে একটু কাউন্ট করতে যাচ্ছি, স্কেল নিয়েও কষ্ট হবে, কিন্তু সরাসরি এই দূরত্বটা জানা লাগবে। এখন আমরা তো চিম্বুক পাহাড়ে এমনি সোজা উঠে যেতে পারবো না, এখানে তো অবশ্যই বাঁক থাকবে অনেক। তাহলে এই সোজা দূরত্বটা যদি তোমার 1200, এটা যদি বাঁকা পথটা 1200 মিটার হয়, এটা তুমি শিওর থাকো যে সোজা দূরত্বটা হচ্ছে অ্যাটলিস্ট 400 মিটার কম হবে, বা 300 মিটার যাই হোক। ধরো 1000 ধরলাম আমরা, 1000 মিটার, বা সময় কিন্তু সেমই লাগছে। এটা আমরা এমনি ধরো গুগল ম্যাপে তুমি স্কেল দিয়ে কাউন্ট করে ফেলছো হঠাৎ করে, তাহলে ধরো তুমি 1000 মিটার পাইছো, ওই 1000 মিটারটাই হচ্ছে তোমার স্মরণ হবে 1000। সময়টা সেমই লাগছে, কারণ আমরা নর্মালি এরকম স্ট্রেট পথে কখনোই হাঁটতে পারবো না। তুমি জাস্ট তোমার বাসা থেকে বাজার যাইতে 3বার বাঁক নেওয়া লাগে, তাহলে তুমি এত বড় দূরত্ব কেমনে সোজা দূরত্ব পার করবা? তাহলে এটা তোমার 1000/600। এখানে যা আনসার আসে সেটা হচ্ছে তোমার বেগ, মিটার/সেকেন্ড। তাহলে তোমার বেগ হবে স্মরণ ভাগের সময়, স্মরণ এবার স্ট্রেট যত দূরত্ব হয় একদম সোজাটা, এটাই হচ্ছে তোমার এটা। আর ওভারঅল দূরত্বটা হচ্ছে তোমার 1200 মিটার বা নর্মাল দূরত্ব, যেটা জাস্ট অতিক্রান্ত পথ। এতটুকু হচ্ছে তোমাদের দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য। দ্যাটস ইট। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবে।